আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গল্প যারা শুনছেন তার মধ্যে অধিকাংশ মানুষই বেল আইকনে ক্লিক করছেন না। অনুগ্রহ করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, নইলে আমাদের নতুন লেটেস্ট গল্পগুলোর নোটিফিকেশান কিন্তু আপনারা মিস করে যাবেন। আর ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সাথে যুক্ত হতে পারেন। আমাদের মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকার মাধ্যমে। অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের সাথে আমাদের পরিবারের অংশ হতে পারেন। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনারা শুনবেন লেখিকা মৈত্রেয়ী ভট্টাচার্যর কলম থেকে একটি হাড় হিম করা ভয়ের গল্প, বাতান। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের বিশেষ নিবেদন, মৈত্রেয়ী ভট্টাচার্যর কলম থেকে বাতান। ঠিক 5 দিন আগে অমাবস্যা গিয়েছে। আজ মেঘ কাটিয়ে সন্ধ্যের এক ফালি চাঁদ উদয় হয়েছে ঝাড়খণ্ডের এই অজপাড়া গাঁয়ে। রাঁচি শহর থেকে গাড়ি নিয়ে রাঁচি রিং রোড, ম্যাকলাক্সিগঞ্জ, ডাল্টনগঞ্জের পথ পেরিয়ে প্রায় 2.5 ঘন্টা পাহাড়ি পথে উঠলে দেখা মেলে এই অঞ্চলের। নাম নেতারহাট, কুইন অফ ছোটনাগপুর। চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। আজ থেকে প্রায় 3 বছর আগেও যখন ঘুরে এসেছিলাম, দেখেছিলাম তখনও বিদ্যুৎ আসেনি সেখানে। অবশ্য এখন আশা করি সরকারি তত্ত্বাবধানে পর্যটকদের কথা মাথায় রেখে সোলার লাইট বসেছে। পাহাড়ের ঠান্ডা, বন্য জন্তুদের আওয়াজ, ঘন জঙ্গল আর অন্ধকার, এই হলো সেখানের নিত্য সঙ্গী। মানুষজন 3500 মিটার উপরে। পাহাড়ের কোলে কিছু অঞ্চল জুড়ে চাষাবাদ করেন, বনের কাঠ সংগ্রহ করে দিন কাটান। কেউ কেউ হয়তো বা নেমে আসেন শহরের দিকে, আবার সন্ধে নামতে না নামতেই ফিরে আসেন যে যার ঘরে, যে যার কাছের মানুষের কাছে। অত্যাধুনিক জীবন যেখানে পাহাড়ি গ্রাম্য লৌকিক জীবনের ধার ঘেঁষতে পারেনি বছর কয়েক আগে অবধি। শহরের মানুষ যেখানে 5G ছেড়ে 6G নিয়ে গবেষণা করছে, সেখানে গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবার সুযোগ তখনও ছিল না। সূর্য অস্ত যাওয়ার পর পাইন বনের পথ টপকে বাঁকা পাহাড়ি পথ ধরে বিশাল জঙ্গলের পাশ দিয়ে আসা কোনো যুদ্ধ জয়ের থেকে কিছু কম না। তেমনই এক সন্ধ্যায় পাহাড়ি ঠান্ডায় জুবুথুবু হয়ে বসে সামনে জ্বালানো আগুনের তাপ নিয়ে অতীশ তাকিয়ে আছে চাঁদের দিকে। সারাদিন কাজ শেষ করে ঘরে এসে কথা বলার তেমন মানুষও পায় না সে। বেশ কয়েক বছর আগে বন দপ্তরের কাজের সূত্রে এখানে পোস্টিং হয়ে এসেছে অতীশ। ছোট থেকেই বন্য জন্তুদের প্রতি ভালোবাসা আর অজপাড়া গাঁয়ের জীবন তাকে টানত। তাই পছন্দের চাকরি আর পছন্দের জীবন একসাথে পেয়ে দিব্যি শহুরে জীবন ছেড়ে দিয়ে অতীশ চলে এসেছিল এখানে। সকালে তার ঘুম ভাঙত পাহাড়ি সূর্যোদয় দেখে। তারপর শখের ঘরখানি সাজিয়ে গুছিয়ে বেলা খানিক বাড়তে বেরিয়ে যেত নিজের কাজে। সেই সন্ধেবেলায় বাড়ি ফিরত কোয়েল নদীর পথ পেরিয়ে সূর্যাস্তের কিছু পরে। বিদ্যুৎহীন স্থানে যানবাহন, পেট্রোলের সুবিধা যে ছিল না তা বলাই বাহুল্য। সম্বল বলতেও একটা সাইকেল। তাই যেদিন প্রথম চাকরি নিয়ে ঝাড়খণ্ডে আসে, ওই দিনই রাঁচি শহর থেকে কিনে নিয়ে এসেছিল সে। অফিসের কয়েকজন ঝাড়খণ্ডী অফিস কলিগ, কিছু দূর পরপর কয়েকজন দোকানি আর 2-1 গ্রামবাসী ছাড়া তেমন কারোর সাথে ওর আলাপ পরিচয় নেই, দেখা সাক্ষাৎও বিশেষ নেই। তাই অফিসটুকু ছাড়া কথা বলার মানুষ তার সারাক্ষণের চাকর রমেশ। ব্যাপারটায় প্রথম প্রথম ভালো লাগলেও আজকাল বাড়ি ফিরে বড্ড একা লাগে ওর। মায়ের কথা মনে পড়ে। মনে হয় আর যদি মা থাকতেন তবে জ্বরের দিনগুলোতে একা কাজ সামলাতে হতো না,
আজ যদি মা থাকতেন তবে বাড়ি ফিরে কথা বলার কেউ থাকত। অতীশের মা মারা যান বছর 5 আগে। মূলত সেই সময় মাতৃশোক সামলাতে আর নিজেকে সব কিছু থেকে দূরে রাখতে একাই থাকতে চাইতো সে। তাই অফিসে ঝাড়খণ্ডে পোস্টিং হচ্ছে শুনে আর না করেনি কখনো। সরকারি যে আবাসনটায় অতীশ থাকে তাতে দুটো বেশ মাঝারি গোছের ঘর, রান্নাঘর, একটা হল ঘর, দুটো বাথরুম, একটা ব্যালকনি, একটা স্টোর রুম আর বেশ খানিকটা বসার জায়গা মিলিয়ে বেশ এলাহি বন্দোবস্ত। একজনের পক্ষে অতিরিক্ত জায়গার অপচয় বলে অতীশের মনে হয় কখনো কখনো। আর ওর সাথে সবসময় থাকার জন্য, হাতে হাতে কাজ সেরে নেওয়ার জন্য থাকে ওই ঝাড়খণ্ডী রমেশ। রমেশের নিজের বলতে কেউ নেই এখানে। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ যায় দূরে একদল গ্রামবাসীদের কোনো এক কার্যকলাপের দিকে। তা দেখে নিজের মনে অতীশ বলে, আজ কি কোনো উৎসব আছে? কাউকে জিজ্ঞেস করব, এমনও তো সুসম্পর্ক কারোর সাথে নেই। তাছাড়া এত রাতে রমেশ জানলেও জানতে পারে। রমেশ রাতের রান্নার জোগাড় করছিল। বাইরে থেকে তাকে হাঁক দিয়ে অতীশ বলে, রমেশ, রমেশ, শুনছ? ফাঁকা জায়গায় আওয়াজ আসে একটু বেশিই জোরে। তাই ভেতর থেকে হাঁক দিয়ে ভাঙা বাংলায় প্রায় সঙ্গে সঙ্গেই জবাব আসে, জি বাবু বলিয়ে। বলছি, এই তোমাদের গ্রামে আজ কোনো পুজো পার্বণ আছে নাকি? আমি তো বলতে পারবো না বাবু, এসব কাজ পূজা উৎসব কখনো তো শিখিনি বাবু। বাবা মা তো ছিল না, এক বুড়ো দাদু খালি। অতীশ ওর বাকি কথায় কান দেয় না। ওর এই একই গল্প দিনে 3 বার করে শুনে শুনে ও প্রায় ক্লান্ত। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর কোনো এক বুড়ো দাদুর কাছে থেকে সে বড় হয়েছে। এই নিয়ে এতদিনে যা গল্প অতীশ শুনেছে তাতে করে অতীশ নিজে কোনো লেখক হলে একটা আস্ত উপন্যাস নামিয়ে দিতে পারত, আর সেই বইমেলায় বেস্ট সেলার তকমাও পেত। এ হলপ করে বলে দেওয়া যায়। সুতরাং রমেশের এই বাকি কথাটুকু না শুনলেও বাকি অংশ তার অজানা নয়। তাই সে মন দেয় অন্যদিকে। দূর থেকে একদল মানুষ মশাল হাতে এগিয়ে যাচ্ছে একদিক থেকে অন্যদিকে। একদল মানুষের হাতে এমন আগুন দেখে বন্য পশুরা হয়তো ভয় পেয়ে উঠেছে। তাদের চিৎকার ভেসে আসছে দূর থেকে। বলে রাখা ভালো যে ওই অঞ্চলে শিয়াল, হাতি বা বাঘের ডাক শুনতে পাওয়াটা শহরের বুকে কুকুর বেড়ালের ডাক শুনতে পাওয়ার মতোই খুব স্বাভাবিক একটা ঘটনা। প্রতিদিনের একই দৃশ্যের বাইরে বেরিয়ে আজ অন্যরকম কিছু হচ্ছে দেখে অতীশের মনে উৎসাহ হলো এই ঘটনার কারণ জানার জন্য। অনেকটা সময় ধরে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝল গ্রামের মহিলারা সম্ভবত কোনো প্রদীপ জাতীয় কিছু জ্বালিয়ে এগিয়ে যাচ্ছে নদীর দিকে। সাথে রয়েছে গ্রামের পুরুষরাও মশাল হাতে, হয়তো ওনাদেরই স্বামী। গ্রামের মেয়েদের হাতের কাঁচের চুড়ির শব্দ ভেসে আসছে। দূরে যেতে যেতে একসময় মিলিয়ে গেল সেই গ্রামবাসীদের দল। অতীশ অনেকক্ষণ পর্যন্ত এক দৃষ্টে তাকিয়ে রইল, যতক্ষণ না সেই দল একেবারেই মিলিয়ে গেল অন্ধকারে। আগুনের আলো সরে যেতেই অতীশের চোখে রাতের তারার আলো কার্যত আরো স্পষ্ট রূপে দেখা দিল। ভাবনায় ডুবে গেল আবারও। ভাবনা তার ছেলেবেলার দিনের, তার যৌবনের। কানে হঠাৎ এসে লাগল কোনো এক বন্য প্রাণের কান্না মিশ্রিত করুণ স্বর। বহুক্ষণ পর্যন্ত তার রয়ে গেল। তার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল সেই শব্দে। ভেতর থেকে রমেশ ডাক দিয়ে বলল, বাবু বাবু অন্দর চলে আসেন, এ কান্না ভালো না বাবু, অন্দর আসেন অন্দর আসেন। নিজের আর রমেশকে দুজনকেই সাহস জোগানোর জন্য খানিকটা জোর করে অবহেলা মিশ্রিত একটু হাসি হেসে বলল, আরে আরে দূর, কোন একটা জন্তু ডাক দিচ্ছে হয়তো, আর তুমি এখানে ভয় পাচ্ছ। না বাবু, এই আওয়াজ আমার খুব চেনা, একবার তো। আচ্ছা ঠিক আছে, থাক, আমি সব বুঝে গেছি, আসছি আমি। অতীশ একেবারে রমেশকে আর কিছু বলতে না দিয়ে থামিয়ে দিয়ে উঠে গেল সেখান ছেড়ে। সে জানে
রমেশকে বলতে দিলে সে থামার নাম করবে না। নানান ধরনের গল্প জানে সে, কোনটা ঠিক কোনটা ভুল, কতটা ঠিক কতটা ভুল তা যাচাই করতে বসলে রাত পেরিয়ে ভোর হয়ে যেত। রাতে খাবার টেবিলে দেখা হলো দুজনের। बाबू आप हमार कथा विश्वास करबेन ना जानी हमी, तो वो दिल कर रहा है कि आपको एक बार पूरा बात बताए। অতীশ কোনো উপায় না দেখে রমেশের মন রাখতেই বলল, আরে বলো বলো, আমি শুনছি, বলো। খুব উৎসাহ আর ভয় মিশ্রিত গলায় রমেশ বলে, एक बार जखन हमी बेश छोटो छिलाम, हम लोग के गाँव में। রমেশ বাংলা হিন্দি মেশানো ভাষায় যা বলল তার সারসংক্ষেপ করলে বিষয়টা খানিকটা এমন দাঁড়ায় যে তার ছোটবেলায় যখন সে তার দাদুর কাছে থাকত সেই সময় গ্রামে হঠাৎই এক একজন করে গ্রামের লোক প্রতিদিনের মতো সকাল থেকে কাজে বেরোলেও সন্ধ্যের পর আর বাড়ি ফিরছিল না। জলজ্যান্ত মানুষ একেবারে উধাও হয়ে যাচ্ছিল। প্রথম একবার মানুষ ভাবল লোক ঘর ছেড়ে স্ত্রীপুত্র ছেড়ে বিদায় নিয়েছে, দ্বিতীয়বারও তাই, কিন্তু তৃতীয়বারের পর থেকে মানুষ ভয় পেতে শুরু করল। বেশ অন্ধকার না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরা লোকেরা বিকেল হতে না হতেই ঘরে ফিরে আসতে লাগলো। কেউ কেউ গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল, কেউ বলল গ্রামে অভিশাপ লেগেছে। একদিন গ্রামের এক চাষি ভাই শহর থেকে বাড়ি ফিরল রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে। বাড়ি এসে বলল তার এমন অবস্থার কারণ কি। বাড়ির দিকে ফেরার পথে হঠাৎই তার সামনে পথ আটকে দাঁড়ায় একটা বিশাল আকৃতির কদাকার জন্তু। হঠাৎ আক্রমণ করে বসে তার ওপর। সেই জন্তুর আকৃতির বর্ণনা দিতে গিয়ে উনি বলেন যে ওই জন্তুর নাকি লম্বা লম্বা 4 পা, মানুষের মতো গড়ন কিন্তু পশুর মতো শক্তি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেছিল, বাতান 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 জেগে উঠেছে, আবার বাতান আবার জেগে উঠেছে। বাতান সে আবার কি? यहाँ के गांव के लोगों का विश्वास है कि ग्रामे जखन कोनो अनाचार হয় তখন ও বাতান ভীষণ গুসা হয়। গ্রামের মানুষেরা নানান পূজা করে, तरह तरह के নিয়ম পালন করে, তবে গিয়ে ও শান্ত হয় ও গ্রামে শান্তি ফিরে আসে। তা তোমার কি মনে হচ্ছে বাতান আবার জেগে গেছে? হ্যাঁ? অতীশ তাচ্ছিল্যের হাসি হেসে বলে রমেশকে। সঙ্গে সঙ্গে জিভ কেটে রমেশ উত্তর দেয়, হে রাম 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 বাবু, এমন বলিয়েন না বাবু, আমরা দুজন মানুষ একলা থাকি বনের মধ্যে। আপনি সকালে যান, রাত কো ফেরেন, ওর নাম করেন না বাবু, ওর নাম করবেন না, ডর লাগে। আচ্ছা আচ্ছা করলাম না, ঠিক আছে। আর শোনো, তোমার তো ভয়ের কিছু নেই, ঠিক আছে? কোনো সমস্যা হলে এক দৌড়ে চলে যাবে কোনো গ্রামবাসীর বাড়ির দিকে। চোর আসুক, ডাকাত আসুক, তোমার ওই বাতান আসুক, সে যেই আসুক, এক দৌড়ে চলে যাবে। এদিকে ঘরদোর সব খোলাই থাক, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যাবে নিজের প্রাণটুকু নিয়ে, বুঝলে? জি ঠিক है, আপনি তো সব কিছু অবিশ্বাস করেন বাবু। অবিশ্বাস? রমেশের ভাঙা ভাঙা হিন্দি বাংলায় এই কথা বলার ধরন অতীশকে এই মনোটোনাস জায়গায় হাসির খোরাক যোগায়। এমনিতে রমেশের গল্পকে অবিশ্বাস করলেও রমেশকে অবিশ্বাস করে না অতীশ। এ প্রায় জনমানবহীন জায়গায় ওর সঙ্গী বলতে তো রমেশই একমাত্র। ওকে প্রথম এখানে আসার পর রাস্তা চেনানো থেকে এখানকার খাবার চেনানো সবই শিখিয়েছে। এর বদলে রমেশকে বাংলা বলানো শিখিয়েছিল অতীশ। নিজের শহর ছেড়ে আসতে পারলেও নিজের ভাষা ছেড়ে এই বাড়িকে ওর বাড়ি বলে মনে হতো না। কাজের জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায় ইংরেজি হিন্দি বলা হয়। তাই রমেশের আগ্রহ আছে দেখে ওকে শিখিয়েছে অতীশ। রাতের খাবার শেষ করে অতীশ চলে যায় নিজের ঘরে। রমেশের ঘর ওই স্টোর রুমটা। স্টোর করার মতো তেমন কিছু আপাতত নেই দেখে রমেশের জন্য ওই ঘরটাই বন্দোবস্ত করে দিয়েছিল অতীশ। রাতে পাহাড়ে ঠান্ডা আরও জাঁকিয়ে বসে। বারান্দার দরজাটা এতটুকু খুলে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় অতীশ। এক ফালি চাঁদ আর তারাদের জমায়েত বসেছে তার বাড়ির ওপরের আকাশে। দূরের পাহাড়ের ওপর শত শত তারার সমাহার। কি অতি প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে। পাহাড়ের রূপ শত গুণ বেড়ে যায় চাঁদের আলোয়। কথায় বলে,
জঙ্গলের মধ্যে দুটি চোখ দিয়ে যদি আপনি তাকিয়ে থাকেন তবে মনে রাখবেন শত শত চোখ আপনার দিকে তাকিয়ে আছে রাতের আঁধারে। শত শত বন্য জন্তুদের চোখ, যাদের হয়তো আপনার সীমিত দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন না, তবু জানবেন আপনাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে তারা ভুলছে না। একটা দাপুটে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে অতীশের। সম্ভবত কোনো বুনো ফুলের ঘ্রাণ মেশানো আছে সেই হাওয়ায়। ফুলের বন থেকে গন্ধ নিয়ে যেন ছুঁড়ে দিয়েছে বাতাসে। এই গন্ধে নেশা ধরে যেতেও পারে। সৃষ্টিকর্তা যেন তার সৌন্দর্যের তুলির সমস্তটাই এইখানে এঁকে দিয়েছেন। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, সবুজ, একজন মানুষের আত্মা শান্ত হতে যা যা কিছু দেখা প্রয়োজনীয়, যা যা কিছু থাকা আবশ্যক, তার সমস্তটাই রয়েছে। অতীশের চোখ বুজে আসে সেই তীব্র ঘ্রাণে। মাথার ভেতরটায় যেন শান্তি লাগে, সারা শরীরে শিহরণ জাগে ঠান্ডার চোটে। তবু অতীশ ফিরতে পারে না। ছায়ে দাঁড়িয়ে থাকে দরজাটা একটু ফাঁক করে। ওর মনে হয় মাথার ভেতর কোনো শব্দ হতে থাকে। পায়ের জোর কমে যায়, একসময় হাতের জোরও কমে আসে। হাঁটু ভাঁজ হতে থাকে সামনের দিকে। আমি কি পড়ে যাব? প্রচন্ড এক ঘুমে চোখ বুঝে আসছে, চোখ খুলে রাখতে পারছি না কেন? হঠাৎ কেন এমন হচ্ছে আমার সাথে? কার যেন একটা গলার আওয়াজ শুনতে পাচ্ছি, একটা মহিলা কণ্ঠ, আঞ্চলিক হিন্দিতে কি যেন বলছে। মায়াবী ধীর এক কণ্ঠে কে যেন বলে যায় কথাটা। এমন কথা শুনলে স্বাভাবিক সময় হয়তো প্রতিক্রিয়া দেখাতো অতীশ, কিন্তু এখন অতীশের মাথাটা ভার করে এসেছে, ঝিমোচ্ছে সে। এইভাবে একসময় কখন যে ঘুমের কোলে ঢলে পড়ল নিজেও জানল না। সকালের মৃদু আলো এসে চোখে লাগতে পাখির ডাক কানে গেল অতীশের। চোখ খুলে নিজের মনেই বলল, এইভাবে মাটিতে শুয়ে পড়েছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছে। রমেশকে হাঁক দিয়ে ওর জন্য চা বানাতে বলে। রমেশ, রমেশ, এই রমেশ, এক কাপ চা বানাও তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অন্য দিনের তুলনায় ৮ ঘন্টা দেরি হয়ে গেছে ওর। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ানোর পর বুঝতে পারে কাল সারা রাত দরজা খুলে ঠান্ডায় মাটিতে থাকার ফলে ভয়ঙ্কর শরীর খারাপ হয়েছে ওর। বাবু, क्या आपकी तबीयत खराब है? বলবো, ফিরে এসে সব বলবো। দেরি হয়ে গেছে, আমি আসি। রমেশের থেকে চায়ের কাপ নিয়ে গরম চা ২-১বার মুখে দিয়ে বেরিয়ে যায় সাইকেল নিয়ে। রমেশ মনে মনে কি জানি ভেবে আবার লেগে পড়ে নিজের কাজে। অফিসে আজ মন নেই অতীশের। শরীর খারাপ, মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তার উপর খাওয়াও হয়নি কিছু। গুজরাটের গির ফরেস্ট থেকে কয়েকজন অফিসার এসেছেন কাজের সূত্রে। তাদের নিয়ে সারাদিনটার জন্য ব্যস্ত হয়ে পড়ে অতীশ। গত রাতের কথা আর মনেও থাকে না। বিকেলে যখন ফেরে শরীর আরও খারাপের দিকে। কোয়েল নদীর ধারের রাস্তা বড় সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। নদীর স্বচ্ছ জলের ওপর সূর্যের আলো যখন পড়ে তখন তা দেখতে আরও দ্বিগুণ সুন্দর লাগে। অতীশ প্রতিদিন কিছুটা সময় কাটায় সেই নদীর পাড়ে। কখনো বড় পাথরের ওপর বসে পা ভেজায় নদীর জলে, কিন্তু আজ আর শরীর সায় দিল না, বরং বাড়ি ফিরে যাওয়ার তাড়া ওকে ঘিরে ধরল। সাইকেল যেন আজ চলছে না ওর। বহুক্ষণ চেষ্টার পরেও যেন কিছুতেই নদীর ধার পার হচ্ছে না। সূর্য অস্ত গেছে একটু আগেই। আর বেশি দেরি হলে বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, সাথে টর্চও নেই আজ। কিভাবে পৌঁছাবো এতখানি পথ? ভাবতে ভাবতে শরীরের সমস্ত শক্তি একসাথে করে প্যাডেল করতে শুরু করলো। হঠাৎই কানে ভেসে এলো একটা মহিলা কণ্ঠ, শরীর আর দিচ্ছে না, এতখানি পথ যে কিভাবে যাবো কে জানে।
কেউ চেনা থাকলে আজ আমি হয়তো তার বাড়িতেই থেকে যেতাম। কি কেউ কাঁদছে? সামনে একটু এগিয়ে গিয়ে সন্ধ্যের অল্প আলো, অল্প আঁধারে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে। অতীশ তার কাছে গিয়ে ভাবে কথা বলবে, জানতে চাইবে। পরক্ষণেই ভাবে, না বাবা থাক, কি দরকার হলো তো? চেনা নেই, জানা নেই, আবার নিজের শরীরও ভালো নেই। কেবল আর চোখে একবার দেখে নেয় তাকে। মহিলার বয়স 25-26-এর বেশি হবে না। দেখে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মনে হয়। চুড়িদারের ওড়না হাতের মুঠোয় পেঁচিয়ে ধরে কাঁদছে। মাথা নিচু করে এগিয়ে যায় অতীশ। বেশ খানিকটা চলে যাওয়ার পর ওর মনে হয়, ইস, কেমন অমানবিক আমি। হ্যাঁ, একলা অন্ধকারে একজন মাঝবয়সী রূপবতীকে অসহায় রেখে চলে এলো। একবার কি ফিরে যাওয়ার দরকার ছিল আমার? ভাবতে ভাবতে আর পেছন ফেরা হয় না ওর। সামনের দিকে এগিয়ে যেতে থাকে পাহাড়ি পথ বেয়ে। বড় বড় গাছের গুঁড়ির আড়ালে পাহাড়ে অন্ধকার নেমে আসে তাড়াতাড়ি। শেষটায় ঘন কালো অন্ধকারে চোখ সয়ে যায় অতীশের। বাড়ি ফেরার পথে এখন যদি সামনে শেয়াল, বুনো শুয়োরও এসে আক্রমণ করে, কিচ্ছু করার নেই ওর। ঝিঝির ডাক আর বুনো জন্তুদের ডাক শুনতে শুনতে অতীশ ফিরে আসে নিজের বাড়িতে। রমেশ, রমেশ। जी बाबू। हाँ बाबू, आपको मतलब आपको कुछ हुआ है क्या? শরীরটা ভালো নেই। অতীশ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রমেশ চা নিয়ে আসে। এসে দেখে অতীশ বিছানায় শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। बाबू आपका चाय। হ্যাঁ, ওই রাখো এখানে। ভীষণ উৎসাহ নিয়ে আর ভয়ে চোখ বড় বড় করে রমেশ অতীশকে উদ্দেশ্য করে বলে, বাবু শুনবেন কি হয়েছে? ও সবেরে বাজার গিয়ে শুনি যে পাশের গ্রামে দুজন লোক, ওদের নাকি मतलब कि वो लोग लापता हो गए। খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মানে কি হয়েছে? मुझे नहीं पता बाबू। দুজন লোক পরশু রাত থেকে বাড়ি আসেনি। लोग कह रहे थे कि वो पातान फिरे এসেছে। वो फिर से जाग गई है। অতীশ একটু ধমক দিয়ে রমেশকে বলে, রমেশ, এখন ভাল লাগছে না। পরক্ষণেই বোঝে ওকে ধমক দেওয়া উচিত না। এই জনমানবহীন জায়গায় ও অতীশের আত্মীয়। গলা খানিকটা নরম করে বলে, আমার জন্য এক গ্লাস দুধ আনবে? রাতে ওইটা খেয়েই শুভ। শরীরটা বড় ক্লান্ত। রমেশ চলে যায় আর কথা না বাড়িয়ে। খানিকক্ষণ পর এক গ্লাস দুধ নিয়ে এসে অতীশের হাতে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, बाबू बाबू सावधान, बहुत डर लगता है मुझे। बीच में अनजान कारों साथे एकदम बात করবেন না, আর जितनी जल्दी हो सके घर लौटिएगा। একলা বড় শুনশান লাগে বাবু আমার এখানে। এই বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় রমেশ। যেন অতীশের উত্তর শোনার সময় নেই ওর। অতীশ কাল রাতের কথা আর তোলে না। ভাবে, না, একই বেচারা গ্রামবাসীদের থেকে কী সব শুনে একেবারে আড়ষ্ট হয়ে আছে। ওকে এইসবে না জড়ানোই ভালো। হয়তো আমারই মনের ভুল, দরজা খুলে শুয়ে পড়েছিলাম হয়তো। এইসব নানাবিধ কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে। গভীর রাতে স্বপ্ন আসে ওর। গত রাতের সেই নারী কণ্ঠ, সেই পরিচিত কথা, পরিচিত সুর। आ रही हूं मैं। একটা আবছায়া মূর্তি, পরনে গ্রাম্য দারিদ্র্যের ছাপ স্পষ্ট। মুখ ঢেকে আছে উস্কো খুস্কো চুলে। প্রচণ্ড ভয়ে ঘুম ভেঙে যায় অতীশের। কাল রাতে ঘোরের মধ্যে শুনেছিলাম, আজও একই ঘটনা ঘটছে আমার সাথে। হ্যাঁ, কি হচ্ছে আমার সাথে? একটু থামতেই বুঝতে পারে সারা ঘর ভরে আছে কালকের সেই বুনো ফুলের গন্ধে। এই তো এই গন্ধটাও তো কাল ছিল। হ্যাঁ, তবে না 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 না, এটা তো আর ভুল হতে পারে না। কি করবো এখন? হ্যাঁ, রমেশকে ডাকবো? তোর ও তো আবার।
নানাবিধ চিন্তায় বাকি রাতটুকু কাটে তার। সকালে রমেশের সাথে দেখা হয় চায়ের টেবিলে। রমেশ, কাল তুমি কোনো গন্ধ পাচ্ছিলে? সুন্দর ফুলের গন্ধ। খুশবু কই না তো বাবু। ও, অফিসের পথে রওনা দেয় অতীশ। নদীপথ পার হয়ে যে জায়গায় গতকাল সে ওই মেয়েটিকে দেখেছিল, ঠিক সেইখানে বেশ জটলা হয়ে রয়েছে প্রচুর মানুষ। একটু এগিয়ে যেতেই পুলিশের ভ্যান সহ পুলিশকে দেখতে পায় সে। কাছে গিয়ে একজনকে ডেকে জিজ্ঞেস করে, এ ভাই, क्या हुआ? एक आदमी का मर्डर। চমকে ওঠে অতীশ। যে জায়গাকে পৃথিবীর সবচেয়ে শান্ত ও সুন্দর ভেবে এসেছে এতদিন, যেখানের মানুষের মধ্যে এত মিলমিশ দেখে এসেছে, সেখানে এমন ঘটনা ঘটতে পারে বলে বিশ্বাসই হয় না ওর। মুখ বাড়িয়ে মৃতদেহের ওপর তাকাতেই বমি উঠে আসে। ও দেখে একজন মানুষকে নানান জায়গায় বারবার আঘাত করে মাংস বের করে দিয়েছে, চোখ খুবলে নিয়ে গেছে, গলায় কামড় বসানোর মতো দাগ। কি সাংঘাতিক সেই দৃশ্য! কোনো বন্য জন্তুদের কাজ কি এটা? শিয়াল বা শুয়োর জাতীয় কিছু? কিন্তু তা যদি হয় তবে এই দিকটায় আগে কোনোদিন এমন দেখেনিও। এদিকটা তো আর জঙ্গল না, পশু আসার কোনো সম্ভাবনাও তৈরি হয়নি সেভাবে কোনোদিন। পুলিশের কথা শুনে মনে হয় প্রাথমিক অনুমানে তারা বন্য জন্তুদের দায়ী করছে, বাকিটা ফরেন্সিকের ওপর। সাত সকালে এমন নির্মম দৃশ্য বড় বেদনাদায়ক। অতীশ একটু থেকে কিছু কথাবার্তা শুনেই বেরিয়ে যায় সেই জায়গা ছেড়ে। গতকাল সন্ধ্যের সেই মেয়েটিকে মনে পড়ে ওর। আরে, ওই মেয়েটার সাথেও এমন হতে পারত। যদি একটু দাঁড়িয়ে ওকে সাহায্য করতাম। নিজের মনে মনে নিজেকে নানান কথা বলতে থাকে। অফিসে পৌঁছে কাজে মন দেয় অতীশ। কাজের ফাঁকে অফিস কলিগদের গল্পগুজবে জানতে পারে পাশের গ্রামে যে লোক গত পরশু থেকে নিখোঁজ, সেই লোককে আজ পুলিশ নদীর ধার থেকে উদ্ধার করেছে। তার নির্মমভাবে হত্যা হওয়া ক্ষতবিক্ষত শরীর পড়ে আছে সেখানে। অতীশের খারাপ লাগে শুনে। সকালেই দেখে এসেছে সেই দৃশ্য। বাড়ি ফিরে রমেশকে জানায় সব কথা। बाबू, मैंने आपको कहा था ना, आपने मेरी बात नहीं सुनी। देख लें तो। আরে, এত ভয় পাচ্ছ কেন? এত ভয়ের কিছু নেই, সাবধানে থাক। और আপনার কাজ বাঘ সিংহ लिए, आप ये सब नहीं समझेंगे बाबू। কোনো বন্য জন্তুদের কাজ হলে আমাদের কাছে খবর আসতো, দেখব যদি কিছু করতে পারি। ওই দিন রাতে রমেশ পুরো ঘটনায় বেশ ভয় পেয়ে যায়। बाबू, क्या मैं मतलब कि আপনার ঘরের মেঝেতে ঘুমাবো? अकेला बहुत डर लगता है बाबू। এই ঠান্ডায় কেউ মেঝেতে ঘুমাতে যায়? এই শোনো, তুমি ওই ঘরের সোফাতে শুয়ে পড়ো। দু একটা দিন এমন করো, তারপর বাকি দেখা যাবে। সেদিন রাতেও একই স্বপ্নে ঘুম ভাঙে অতীশের। ঘুম ভাঙার সাথে সাথেই সেই গন্ধ আবার অনুভব করে। না, আজ আর ও একা নেই। রমেশকেও জিজ্ঞেস করবে এই একই গন্ধ পাচ্ছে কিনা। জোরালো গন্ধে মাথা ঝিমিয়ে আসে ওর। রমেশকে ঘুম থেকে ডেকে জানতে চায়, রমেশ, এই রমেশ, ওঠো ওঠো একবার। রমেশ ঘুম ভরা চোখ কোনো মতে খুলে বসে বলে, জি 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 বাবু। এই, তুমি কোনো ফুলের গন্ধ পাচ্ছ? দেখো তো। রমেশ দু তিনবার ভালো করে নাক টেনে নিয়ে জানায়, हाँ बाबू, हाँ, मुझे तो কোনো ফুলের গন্ধ নাকে লাগলো না বাবু। পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘুমাও আজ, আমি দেখছি। জি বাবু। রমেশ আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে পাশ ফিরে। অতীশের আর ঘুম আসে না, পায়চারি করতে থাকে ঘরের মধ্যে। কাঁচের জানলার পর্দা এতটুকু ফাঁক করে বাইরের পাহাড়ি অন্ধকারের দিকে চেয়ে দেখে। চোখ দিতেই দেখতে পায় সেদিনের মতো আজ রাতেও কয়েকজন বহু দূরে জঙ্গলের পথ ধরে হাতে প্রদীপ নিয়ে চলেছে কোয়েল নদীর পথের দিকে। জানলাটার পর্দা আরেকটু ফাঁক করে পুরো দৃশ্য দেখে। আজও আবার
কাল অফিসে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে একটা গল্পের বই হাতে নিয়ে বিছানায় উঠে বসে। বাকি রাতটুকু কাটে ওই গল্পের বইয়ের সাথে। সকালে গত রাত জাগার ক্লান্তি ভরা চোখ নিয়ে অফিসের জন্য তৈরি হয়। মনটা আজ ভারী অস্থির লাগছে সকাল থেকে। রমেশ, একটা ঘটনা ঘটছে কদিন যাবত। ক্যা বাবু, আপনি পরেশান আছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওই একটু। গত কয়েকদিন ধরে একটা স্বপ্ন আমার খালি খালি আসছে। কি যেন কি একটা বলছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে কিছু একটা আমার কানে বাজছে, মানে, কিন্তু সেটা রোজ হচ্ছে। দেখি আর কদিন, তেমন হলে শহরে গিয়ে ডাক্তার দেখাবো। মনে হয় একা থাকতে থাকতেই হয়তো সমস্যা হচ্ছে। হে রাম 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 রাম। সাবধানে থাকবেন বাবু। আমি পড়াই লিখাই জানি না, বলতে পারছি না কিছু, লেকিন ফির ভি আমারও কিছু পরেশানি লাগছে এখানে বাবু। এই না, এমন ভেবো না প্লিজ, কিচ্ছু হয়নি, আমার ঠিক হয়ে যাবে। দু একদিনের এসব সমস্যা, তারপর ঠিক হয়ে যাবে বাবা। জি আচ্ছা। এই বলে রান্নাঘরের দিকে চলে যায় সে। অতীশ ও রমেশকে হাঁক দিয়ে একবার আসছি বলে বেরিয়ে যায় সাইকেল নিয়ে। শরীর আজ ভালোর দিকে, তেমন একটা কষ্ট নেই, শুধু মনটা কেমন জানি চাইছে না ঘর ছেড়ে যেতে। মন ভালো করার জন্যই সুর করে গাইতে গাইতে সাইকেল চালিয়ে যেতে থাকে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমার কাঁদায়, পাহাড়ি পথের বাঁকে এখানে অনেক বাঁদর দেখা যায়। এদিক সেদিকে পথের বাঁকে পরিবার নিয়ে চলাচল করে তারাও। লোকজনকেও গেলে খাবারের জন্য দৌড়ে আসে তাদের দিকে। রমেশ রোজ এক প্যাকেট বিস্কুট নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, পাছে কোনো বিপদে পড়ে। আজও তাই করল। পাহাড়ের ঢাল বেয়ে পথের ধার দিয়ে কিছুটা আসতেই চোখে পড়ল কোয়েল নদী। আজও সেই একই জায়গায় একই রকম জটলা, পুলিশি তল্লাশি। যা বাবা, আজ আবার কি হলো? একটু এগিয়ে গিয়ে দেখতেই মাথা ঘুরতে থাকে। প্রচণ্ড আশ্চর্য হয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ভীষণ অবাক হয়ে যায় অতীশ। কাল সকালে যে দৃশ্য দেখেছিল, আজ একই ঘটনা আবার দেখতে পাচ্ছে। ক্ষতবিক্ষত একটা শরীর পড়ে আছে রাস্তার ধারে, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। কোনো দানবের অত্যাচারে একাধিক কাটা ছেঁড়া হয়েছে তার শরীরে। ঠিক কাল যেমনটা দেখেছিল, চোখ বলতে কিচ্ছু নেই, দুটোই খুবলে নিয়েছে কেউ। শুধু কালকের মানুষ আর আজকের মানুষ, এই দুটো মানুষ আলাদা, তাদের পোশাক আলাদা। এছাড়া যেন হুবহু যেন কালকের ঘটনা আবার করে দেখছে। চারপাশে গ্রামের লোকের সংখ্যা কালকের থেকে আরও বেড়েছে। পুলিশ এসে চারদিক ঘিরে রেখেছে। কাছাকাছি আসা যায় না, শুধু কানাঘুষো শোনা যায়। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে নিজেদের ভাষায় আলোচনা করে। না 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 না, জন্তু না জন্তু না, বাতান বাতান। গুম হয়ে গেছিল ওরা দুদিন আগে। মানে যেই দুজন লোক নিখোঁজ হয়ে যাওয়ার কথা রমেশ সেদিন বলেছিল, ওই দুজন লোকের মৃতদেহই কি দুদিন পরে দেখা গেল এই কোয়েল নদীর ধারে? সেদিন ওই মেয়েটার কিছু হয়নি, তবে নিখোঁজ লোকগুলোর ওপর তার মানে কোনো বন্যজন্তু আক্রমণ করেছিল নাকি? রমেশের সেদিন বলা কথাগুলোর মধ্যে কোনো যুক্তি ছিল। স্ট্রেঞ্জ। অতীশ কথাগুলো মনে মনে ভাবতে থাকে রমেশের বলা কথাটাও। ওর কানের মধ্যে একই কথা বারবার যেন বেজে চলেছে ভাঙা টেপ রেকর্ডারের মতো। এতদিন যে ঘটনাগুলো ঘটছে ওর সাথে, তার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? না, আর ভাবতে পারছে না অতীশ। ওর চোখ মুখ ভার হয়ে উঠছে। একটু জল খাওয়া প্রয়োজন। গলার কাছটায় কেমন যেন বোধ হলো। সাইকেলটা ভিড়ের থেকে একটু সরিয়ে একটু এগিয়ে গেল, যেখানে মানুষজন তেমন নেই। কারোর শব্দ, কোনো কথা যেন ওর কানে আসে না। আর বমি আসছে ওর এমন দৃশ্যে। সম্ভবত এই দৃশ্য ওর অবচেতন মনে জাঁকিয়ে বসেছে। কাল রাতে কি তবে ঘুম হয়নি এই কারণেই?
ভাবতে ভাবতে ব্যাগ থেকে জলের বোতল বের করে বার কয়েক ছিটিয়ে নিল নিজের মুখে। 2-3 ঢোক জল খেয়ে জল হাতটা ঘাড়ে গলায় দিচ্ছে, এমন সময় চোখ যায় বাঁ দিকে। ও যেখানে দাঁড়িয়ে আছে তার নিচ দিয়ে দুপাশ দিয়ে বয়ে চলেছে কোয়েল নদী। নদীর মধ্যে রয়েছে বড় বড় পাথর। নদীর চর শেষ হতেই শুরু হয়েছে ঘন জঙ্গল। পাকা রাস্তার ডান পাশ বাঁধানো, বাঁ পাশে রাস্তার ওপর বড় বড় গাছের সারি। বাঁ পাশের রাস্তায় নেমে গেছে নদী পর্যন্ত। অতীশের চোখ যায় বাঁ পাশের একটা বড় গাছের নিচে। গতকাল বাড়ি ফেরার পথে যে মেয়েটাকে দেখেছিল ওই মেয়েটাই এখন দাঁড়িয়ে আছে বড় গাছটার নিচে। তার হাত দুটো একটার ওপর একটা রেখে দাঁড়িয়ে আছে, মুখ মাটির দিকে, শুধু ঘাড় ঘুরিয়ে চোখ দুটো ওপরের দিকে তুলে তাকিয়ে আছে জটলার দিকে। কি বিশ্রী সেই চাহনি! তার পরনে আজও সেই আগের দিনের জামা কাপড়, চুল উস্কো খুস্কো। শুধু আজ তাকে কাঁদতে দেখছে না অতীশ। অতীশের ওকে দেখে বড় অস্বস্তি হয়। না, কাল যাকে অসহায় দেখেছে আজ তাকে সবার থেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখছে। এভাবে দূরে দাঁড়িয়েই বা আছে কেন? আর এভাবে তাকিয়েই বা আছে কেন? মেয়েটা তাকানোতে বড় বিরক্ত বোধ হচ্ছে ওর। অতীশ জলের বোতল তাড়াতাড়ি ব্যাগে ভরে সাইকেলে উঠে বসে। সাইকেল কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পর একবার পেছন ফিরে তাকাতেই দেখে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক রাস্তার মাঝখানে, একটু আগে ও যেখানে ছিল সেইখানে। মেয়েটা তাকিয়ে আছে অতীশের দিকে, তাকিয়ে তাকিয়ে হাসছে, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয় ও। ইস, কি বিশ্রী চাউনি রে বাবা! আর ও তাকিয়েছিল কেন আমার দিকে? পাগল নাকি? আচ্ছা, মেয়েটা এত তাড়াতাড়ি রাস্তার মাঝে চলে এলো কি করে? কি জানি বাবা। অফিসে এসে কলিগের থেকে ওদের ভাষায় জানতে চায়, আচ্ছা রামজি, কোনো বন্য জন্তুর কি উৎপাত বাড়ছে? মানে মানুষজন কি মারা যাচ্ছে তাদের হাতেই? এমন প্রশ্ন করায় প্রথমটায় লোকটা ঘাবড়ে যায়। হ্যাঁ, কোথায়? ওই তো নদীর ধারে। নদীর ধারে? ও আচ্ছা। আসার পথেও দেখলাম, আজ আবার। ভারী খারাপ লাগছে, মনটা সেদিকেই পড়ে আছে। গ্রামের লোকে নানান কথা বলে, পরে বলবো আপনাকে। আপনি নতুন তাই তেমন কিছু জানেন না। বাতান? রামজি একটু থেমে যায় অতীশের কথায়। রামজি আশা করেনি অতীশ এই সম্পর্কিত কিছু জানতে চাইবে। চুপ, ও সময় নাম নিতে হয় না, পরে বলবো। অতীশ আর কিছু বলে না, কিন্তু মনে মনে সবার এমন কানাঘুষো কথা, এমন চুপ হয়ে থাকা দেখে ধরে নেয় যে রমেশের কথাগুলো হয়তো সবটা মিথ্যে না, সবটা গল্প কথা নয়। বিকেলে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চারিদিক ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখে সকালের ওই মেয়েটাকে আর কোথাও দেখা যায় কিনা। অবশ্য দেখা গেলেও হয়তো খানিকটা বিরক্ত হতো। তবুও পাহাড়ে অন্ধকার নামছে ধীরে ধীরে। দল বেঁধে পাখির দল পার করছে দূর দূরান্তের পথ। ঠান্ডা হাওয়া এসে লাগে অতীশের গায়ে। অতীশের বাড়ির কাছের পথটা বড় সুন্দর। একপাশে বড় বড় পাহাড়, মাঝে সরু রাস্তা, আর অন্য পাশে গভীর খাদ। সবুজ হয়ে থাকা পাহাড়ের মাঝে মাঝে এক আধটা ঝর্ণা চোখে পড়ে। বড় গাছের সারি সূর্যের আলোকে রাস্তা স্পর্শ করতে দেয় না। রাস্তার একপাশে যেদিকে খাদ, তার দিকে মুখ করে তাকালে যত দূর দেখা যায় শুধু পাহাড় আর গভীর গিরিখাদ চোখে আসে। এইদিকে শুধু তাকিয়ে কাটিয়ে দেওয়া যায় দিনের পর দিন। অতীশ ভাবে, এত সৌন্দর্য, এত বিপুল উচ্চতা, এত আলোর মধ্যেও যে গভীর কালো দাগ রয়েছে, ইতিহাসের অন্ধকারতম অধ্যায় চাপা দেওয়া আছে, খালি চোখে তা দেখা যায় না, বিশ্বাসও করা যায় না। অফিসে খোঁজ নিয়ে দেখেছে কোনো বন্য জন্তুর আঘাতের চিহ্ন মৃতদেহের মধ্যে পাওয়া যায়নি, বরং পাওয়া গেছে মানুষের আঘাতের চিহ্ন। মানুষ কি তবে জন্তুর চেয়েও হিংস্র? বন্য পশু খাবারের জন্য ছাড়া আর ভয় না পেলে আঘাত করে না, কিন্তু মানুষ কি তাদের স্বার্থ চরিতার্থ করার লোভ, এত সৌন্দর্য তাদের প্রাণে কোমলতা জানায়নি? ভাবতে ভাবতে ভাবনা শেষ হয় না। পথ শেষ হয়ে বাড়ি ফিরে আসে সন্ধ্যের কিছু আগেই। রমেশ, রমেশ, দরজা খোলো। রমেশ! হাঁক দিয়ে বার কয়েক ডাকে অতীশ।
অনেকক্ষণ পর্যন্ত কেউ দরজা খোলে না। এই নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমোচ্ছ। এই রমেশ, দরজা খোলো। কেউ আসছে না দেখে এগিয়ে গিয়ে দরজাটায় খানিকটা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। এ কি, দরজা খোলা কেন? রমেশ, তুমি দরজা খোলা রেখে ঘুমোচ্ছ কেন? রমেশ, তুমি একটা কাজ যদি... রমেশকে খুঁজতে থাকে অতীশ। নিজের ঘর, রমেশের ঘর, রান্নাঘর কোথাও খুঁজে পায় না। বারবার চিৎকার করে ডেকেও যখন সাড়া মেলে না রমেশের, তখন এক অজানা আতঙ্ক ওকে জাপটে ধরে। গত দুদিন যা যা হয়েছে তার পুনরাবৃত্তি অতীশ দেখতে চায় না। ছুটে গিয়ে চারপাশ খুঁজতে থাকে। কাছে পিঠে যেখানে রমেশের পক্ষে যাওয়া সম্ভব সব জায়গায় খুঁজে দেখে, রমেশ কোথাও নেই। অন্ধকার ততক্ষণে গাঢ় হয়েছে, চোখে দেখা যায় না কিচ্ছু। সরকারি অফিসের কর্মচারীর বাড়ির জন্য সোলার লাইটের বন্দোবস্ত হয়েছে, তাই কেবল তার বাড়িতে ছাড়া আশেপাশে কিচ্ছুটি দেখা যায় না। এখন কোথায় খুঁজবো? পুলিশের কাছেই বা যাবো কিভাবে? এত পছন্দের জায়গাকে অতীশের অসহ্য লাগতে শুরু করে। পথ চেয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় আর নেই কাল সকাল পর্যন্ত। দু একদিনের ঘটনা ওর মনে আরো বেশি ভয়ের সঞ্চার ঘটাচ্ছে। বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে টর্চ হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে কোনো মানুষের, যদি কাউকে দেখা যায়। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর গ্রামের এক ভদ্রলোককে যেতে দেখেই তার সামনে ব্যস্ত হয়ে এসে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, কাউকে দেখেছেন আপনি? রমেশকে দেখেছেন? হ্যাঁ? লোকটা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অতীশের কথার কিছুই সে বুঝতে পারে না। অতীশ শান্ত হয়ে আবার ঝাড়খণ্ডী ভাষায় জিজ্ঞেস করে, আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউকে দেখেছেন? আমার বাড়ি সারাক্ষণ হেল্পার ছিল রমেশ, ওকে অফিস থেকে বাড়ি ফিরে খুঁজে পাচ্ছি না। লোকটার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, যেন এমন কিছু খারাপ খবর শুনবে বলেই সে অপেক্ষা করছিল। কি বলেন কি আপনি? কখন থেকে? সন্ধ্যার পর থেকে। আপনি দাঁড়ান, অপেক্ষা করুন এখানে, আমি সবাইকে জানাই, আমি নিয়ে আসছি সবাইকে, আপনি দাঁড়ান। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন তবে। গ্রামের লোক আর পেছন ঘুরে তাকায় না, প্রায় ছুটতে ছুটতে এগিয়ে যায় এবং মিলিয়ে যায় অন্ধকারে। অতীশের অপেক্ষা আরো প্রবল হয়। কি হবে এরপর? রমেশকে কি খুঁজে পাবে? রমেশের বলা কথাগুলো ওর কানে বাজতে থাকে। মিনিট 15 সম্ভবত এভাবেই কাটে। অতীশ আশা করে বসে থাকে এক্ষুনি কেউ এসে যাবে তাকে সাহায্য করতে। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়। দূর থেকে দেখা যায় একদল লোক হাতে লণ্ঠন টর্চ নিয়ে দূর থেকে তার বাড়ির উদ্দেশ্যে আসছে। মনে শান্তি আসে ওর, দীর্ঘশ্বাস পড়ে। কাছে আসতে স্পষ্ট হয় প্রায় 10-12 জনের একটা দল। কেউ বেশ বৃদ্ধ, কেউ যুবক, কেউ মাঝবয়সী লোক এসে জড়ো হলো তার বাড়ির সামনে। অতীশকে উদ্দেশ্য করে সবচেয়ে বৃদ্ধজন বলে ওঠে, কি হয়েছে একটু বলুন তো। অতীশ সমস্তটাই খুলে বলে। গ্রামে কি ঘটেছে, আগে কি হয়েছিল, আপনি কিচ্ছু জানেন না? আপনাকে বলি শুনুন। অতীশ পুরো ঘটনা শুনতে চায়, জানতে চায় আগের ইতিহাস। বলুন। এক যুবক বলা শুরু করে, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। এই গ্রামে এক মেয়ে ছিল, ওর নাম ছিল বাতান। বাতান ছোট থেকেই ভীষণ বদমেজাজি আর খ্যাপাটে গোছের ছিল। একবার রাগ করলে ওকে সামলানো দায় হয়ে পড়ত। জিনিসপত্র ভাঙত, ঘর তছনছ করত। একবার যখন ওর ভাইয়ের সঙ্গে মারপিট লাগলো, রাগে ভাইয়ের গলা টিপে ধরেছিল। ছেলেটা মরতে মরতে বেঁচেছিল। নেহাত ওর মা দেখতে পেয়েছিল তাই। তারপর থেকে ওর সাথে ওরা দূরত্ব বাড়ানো আরম্ভ করল। ওরা মানে ওর বন্ধু বান্ধব, পরিবার, সবাই। একা একা থেকে কিছুটা ভালো হয়ে গেল। যত বড় হলো মেয়েটা আগের থেকে কিছুটা শান্ত হয়ে এলো। সবাই ভাবলো তাহলে আর কোনো সমস্যাই নেই, সব ঠিকই হয়ে গেল। আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একবার ওর বাড়িতে বিয়ের উৎসব লাগলো। ওর দিদিরই বিয়ে, বাড়িতে হই হই কাণ্ড। বিয়ের দিন সন্ধেবেলা বাড়ি ভর্তি লোক। বিয়ের অনুষ্ঠান প্রায় শুরু হব এমন সময় বাতানের ঘরে ওর মা এসে দেখে মেয়ে বিছানার ওপর বসে আছে, কোনো নড়নচড়ন নেই, মুখ ভার। দরজা খুলতেই একদৃষ্টে তাকিয়ে দেখে নেয় সে মাকে। মা বেশ বিরক্ত হয় এরকম আচরণে। ওদের ঝাড়খণ্ডী হিন্দি ভাষার বাংলা তর্জমা করলে খানিকটা এইরকম দাঁড়ায়,
কিরে, তুই এখনো তৈরি হসনি? তাড়াতাড়ি তৈরি হ, সবাই এসে গেছে তো। আজ বিয়ে হবে না। পাগলের মতো কথা বলিস না। বিয়ে হবে না মানেটা কি? ওর বিয়ে অন্য দিনে দিয়ে দাও। কি? এই আবার কেমন কথা? যা তৈরি হয়ে নে, আর কোথাও কোনো কথা বলবি না। কেউ শুনলে ছেলের বাড়ির লোককে জানিয়ে দিলে মেয়েটার কপাল পুড়বে। বাতান আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকে, তার মুখ নিচু। কিছুক্ষণ বাদে তার মা ঘরে এসে বাতানের এক অন্য রূপ দেখে শিহরিত হয়ে যায়। বাতান, কি হয়েছে তোর? বাড়ি ভর্তি লোক, তুই এখানে কি করছিস? বাতানের চুল উস্কো খুস্কো, চুলগুলো মুখের সামনে নিয়ে এসে ফেলেছে মুখের ওপরে। উদ্ভট কদাকার এক হাসি লেগে আছে তার মুখে। কি বিভৎস সে চাহনি! তাকিয়েছে সে তার মায়ের দিকে। ধ্বংস করে দেবো আমি সব, ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। ভারী বিশ্রী ভয়ানক একটা কণ্ঠে শেষের কথাগুলো বলে বাতান। ঠিক কি হয়েছিল ওর বা ওর এই রূপ সম্পর্কে কেউ তেমন কিছু জানতো না। বরাবরই ওর মধ্যে কোনো পিশাচ বাস করত। পিশাচের এক আদি রূপ ছিল বাতান। ওর মা মেয়ের এমন কথায় আর থাকতে না পেরে চিৎকার করে ওঠে। কি? কে তুই? কোথায় সবাই? শিগগির আসো! বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, প্রতিবেশী, বরপক্ষ দাঁড়িয়ে আছে বিয়ের আসরে। তাদের সামনে বাতানের আসল রূপ প্রকাশ পায়। বাতান ঘর থেকে বেরিয়ে আসে তার মাকে ঠেলে ফেলে দিয়ে। মা পড়ে গিয়ে মাথায় ব্যথা পান। কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ না করে বাতান সবার সামনেই বিয়ের আসরে এসে দাঁড়ায়। সেই দিনের সেই দৃশ্যের সাক্ষী ছিল সবাই। বাতান মণ্ডপে সাজানো ফুল এক এক করে টানতে টানতে ছিঁড়ে মাটিতে ফেলতে থাকে। ওর কারোর প্রতি কোনো দৃষ্টি নেই, দৃষ্টি কেবল ধ্বংসের দিকে। যেন এক খেলা, মহা আনন্দে সেই খেলা খেলতে থাকে বাতান। আকাশ কাঁপানো চিৎকারে হাসতে হাসতে মণ্ডপের সবকিছু তছনছ করে ফেলে সে। তার গায়ের শক্তির কাছে পেরে ওঠা পূর্ণবয়স্ক মানুষের পক্ষেও সম্ভব হয় না। সবকিছু দেখে এক এক করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলেপক্ষ যে যেখানে ছিল সবাই এক এক করে বিয়ের আসর ছেড়ে চলে যায়। কেউ ভয়ে, কেউ আতঙ্কে। ছেলেপক্ষ বলে, এমন পাগল মেয়েকে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন না? হ্যাঁ, অনাচার, অনাচার। এমন বাড়ির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা ছেলেকে নিয়ে চললাম। ছোট বোন নিজের দিদির বিয়ে ধ্বংস করে দেয়। সব শেষ করে দেওয়ার পর যখন তার মনে শান্তি এসেছে, যখন তার মনে হয়েছে এই জীবন সার্থক, তখন গিয়ে সে থামিয়েছে তার তাণ্ডব লীলা। জোরে জোরে হাততালি দিয়ে নিজের আনন্দের বহিঃপ্রকাশ করেছে সে। এরপর যা হয় তা এক কথায় অমানবিক। এই ঘটনা ঘটা কখনোই কাম্য ছিল না। সবাই এক এক করে চলে যাওয়ার পর বাড়িতে থাকে শুধু তার মা, বাবা, ভাই, বাতান আর সদ্য লগ্নভ্রষ্টা হওয়া দিদি। বাতানের মা এতক্ষণ মাথায় হাত রেখে বসেছিলেন উঠোনে। বসে বসে তিনি নিজের মেয়ের কাণ্ড দেখছিলেন আর চোখের জল ফেলছিলেন। এখন তিনি নিজেকে আর সামলাতে পারলেন না, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন। সব দিক হারিয়ে তিনি এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। বাতানের বাবা আর তার ভাই সবকিছু গোছানোর কাজ শুরু করেছেন। এমন সময় হঠাৎ ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে এসে কেরোসিনের বোতল খুলে কিছুটা ঢেলে দিল বাতানের গায়ে। এতটুকু সময় নষ্ট না করে দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে ছুঁড়ে দিলেন বাতানের গায়ে। মুহূর্তে আরো এক ধ্বংসলীলা আরম্ভ হলো সে বাড়িতে। বাবা ছেলে একটু দূরে থাকায় ওর মাকে আটকানোর সময়টুকুও তারা পেল না।
মুহূর্তের মধ্যেই আনন্দ মুখরিত স্থান পরিণত হলো ধ্বংসস্তূপে। দাউ দাউ করে আগুন জ্বলে গেল। অসহ্য যন্ত্রণায় বাতান ছটফট করতে লাগলো। জল দিয়ে নেভানোর চেষ্টা করা হলো বটে, পরে অবশ্য হাসপাতালেও নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে এত উঁচু জায়গা থেকে শহরের হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া রাস্তার দূরত্ব আর সময় দিল না বাতানকে। একটা ছোট 3 চাকা টলির ওপর শুয়েই নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বাতানকে আর বাঁচানো যায়নি। কান ফাটানো চিৎকার আস্তে আস্তে মিলিয়ে এলো নদীর কাছে আসতে। সম্ভবত ওখানে সে মারা গিয়েছিল। সেই রাতে আরো একটি ঘটনা ঘটেছিল বাতানের বাড়িতে। মেয়ের মৃত্যুর কারণ হওয়ায় অনুশোচনায় নিজেকে আর ধরে রাখতে পারেননি ওর মা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। সকালে পুলিশ এসে 2টো মৃতদেহ নিয়ে যায়। অনেকদিন পর্যন্ত তদন্ত চলবার পর সবকিছু ঠিক হয়। আমাদের গ্রামে সেই প্রথম কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। শান্ত সুন্দর গ্রামে পুলিশ এসেছিল ওদেরই জন্য। তারপর থেকেই শুরু হয় সব অস্বাভাবিক ঘটনা। বাতান যেখানে মারা গিয়েছিল, কোয়েল নদীর ধারে, ওইখানে সন্ধ্যার পর ফেরবার পথে অনেকেই বাতানকে দেখে থাকে। এক 25-26 বছরের মেয়ে, উস্কো খুস্কো চুল, চুড়িদার পরে দাঁড়িয়ে থাকে আর কাঁদে। গ্রামের যারা যারা বাতানকে চিনত তারা কখনোই সেখানে এক মুহূর্ত অপেক্ষা করত না, ঈশ্বরকে স্মরণ করে এগিয়ে যেত। কিন্তু যারা সেই কান্নার ভরা চোখ আর একলা মেয়েকে রাস্তায় দেখে একবার হলেও থেমেছে, তাকে সে তার কান্নার কারণ জিজ্ঞেস করেছে, সেই পড়েছে মহা বিপদে। আর কখনো প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি তারা। শুধু পাশের গ্রামের একজন একবার বেঁচে এসেছিল। সে এসে জানিয়েছিল তার কাহিনী। সন্ধ্যের পর রোজের মতোই সে বাড়ি ফিরছিল গ্রামের পথ ধরে। পথে হঠাৎই দেখে এক মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? হ্যাঁ, আমার বাড়ি সেই জঙ্গলের ভেতরে, একা যেতে পারছি না। আর তোমাকে কি আমি একটু এগিয়ে দেব? হ্যাঁ। গ্রামের মানুষটি ভাবে একা মেয়ে হয়তো ভয় পাচ্ছে, তাকে সাহায্য করতে এগিয়ে যায় জঙ্গলের ভেতর। বেশ কয়েক ঘন্টা হাঁটার পরেও কোনো বাড়ি ঘর তার চোখে পড়ে না। এদিকে সন্ধ্যা নেমে গেছে। একটা টর্চের আলো ছাড়া আর কিছুই নেই তার সাথে। কিভাবে নিজের বাড়ি পৌঁছবে কিছুই বুঝে উঠতে পারে না। আর কত পথ? এতক্ষণ ধরে হাঁটছি। এই তো সবে শুরু। বিশ্রী একটা চিৎকার করে হাসে বাতান। অন্ধকার সে রাতে তিনি প্রাণবায়ু চেপে দাঁড়িয়ে পড়েন। খুব শান্তভাবে সামলান পরিস্থিতি। এরপর তুই কি করবি? হ্যাঁ, মেরে ফেলবি? হ্যাঁ, এক এক করে সবার যেমন প্রাণ নিয়েছি, তোরটাই বা বাদ দিই কেন? আবার সেই বিশ্রী হাসির আওয়াজ শুনতে পায়। বুকের রোম খাড়া হয়ে যায়। মনে মনে ঈশ্বরকে স্মরণ করে বাতানের সাথে এগোতে থাকে। একসময় মনে শক্তি সঞ্চয় করে বসে পড়ে সেখানে। পালানোর চেষ্টা বৃথা। বাতান যে কোনো মানুষ না, এটা সে এতক্ষণে ভালোই বুঝে গেছে। চল আমার সাথে, চল 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 চল, দাঁড়িয়ে থাকিস না, চল 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 চল। ভদ্রলোক আর কোথাও যাবেন না বলে দেন ওকে। এরপর বাতান নিজের হাত দুটো সামনের দিকে এনে পশুর মতন 4টে পায়ে ভর দিয়ে বিশ্রী এক অঙ্গভঙ্গি করে। চাঁদের আলোয় ভদ্রলোক একটা মানুষ আকৃতির দেহকে একটা পশুর রূপ নিতে দেখে। তার চোখ কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসে। সামনের দাঁতগুলো আরো ধারালো, আরো বড় বড় হয়ে যায়। মানুষের আকৃতি ছেড়ে এক হিংস্র প্রাণীর মতন দেখতে হয়ে যায় তাকে। ভদ্রলোক প্রাণ নিয়ে দৌড়ানো শুরু করেন, কিন্তু না, এই পশু বড় সাংঘাতিক। সাংঘাতিক তার দৌড় ক্ষমতা, সাংঘাতিক তার শক্তি। সেও ছুটে চলেছে তার সাথে সাথে। বড় বড় নখের আঁচড় গিয়ে পড়ছে লোকটির গায়ে। তার মনে হচ্ছে
মাংস খুবলে কেউ খেয়ে নিচ্ছে তার শরীর থেকে। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সে ছুটে চলেছে। রাস্তায় একবার একটা পাথরের ধাক্কায় উল্টে পড়ে যায় সে। সেই হিংস্র পশু তার পড়ে যাওয়ার সুযোগে তার উপরে এসে দাঁড়ায়, বুকের উপর একটা পা তুলে দিয়ে এক হিংস্র চিৎকার করে। ভদ্রলোক কোনো মতে সেই পা ঢিলে দিয়ে আবার দৌড়ানো শুরু করে। একসময় সে এসে পৌঁছয় বড় রাস্তায়। সেদিন কোনো রকমে বাড়ি ফিরলেও দুদিন পর কোনো এক অজানা কারণে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। সেই থেকে বাতানের গল্প গ্রামে জানাজানি হতে শুরু করে। এরপর আরও একটি মৃতদেহ উদ্ধার হয় ঠিক একই জায়গা থেকে। গ্রামের লোক অতিষ্ঠ হয়ে ওঠে বাতানের অত্যাচারে। প্রায়শই এক একজন করে মানুষ নিখোঁজ হওয়া, পরদিন তাদের মৃতদেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকা যেন মনে মনে আতঙ্ক তৈরি করে। গ্রামের লোক তাই পুরোহিত ডেকে বড় যজ্ঞের আয়োজন করে। পুরোহিত বলেছিলেন, প্রতি 10 বছর পর পরেই পুজো করতে হবে, যতদিন না বাতানের আত্মার চির শান্তি লাভ করে। আর যখনই বাতান আবার তার হত্যালীলা শুরু করবে, গ্রামের সব লোক মিলে যেন নিয়ম করে রাতের অন্ধকারে গিয়ে নদীতে পুজো দিয়ে আসে, না হলে সর্বনাশ হয়ে যাবে। উনি বেশ কিছু আচার নিয়ম বলে গিয়েছিলেন গ্রামবাসীকে। এত বছর বংশ পরম্পরায় সবাই সেই নিয়ম শিখে এসেছে। তাই আজ আবার যখন গ্রামের মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে, তখন গ্রামের মানুষ দল বেঁধে গিয়ে পুজো দিয়ে আসছে নদীর ধারে। সারাদিন উপোস থেকে রাতে নদীতে প্রদীপ ভাসিয়ে উপোস ভঙ্গ করতে হয়। টানা 15 দিন তারা এই নিয়ম পালন করবে। এর মধ্যে 2 জন মানুষ যারা নিখোঁজ হয়েছিলেন, তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে গত 2 দিন যাবৎ। আজ যখন রমেশের নিখোঁজের খবর আসছে আর জানা যাচ্ছে যে রমেশ আমাদের গ্রামেরই ছেলে, তখন খুব সম্ভবত রমেশ বাতানের পাল্লাই পড়েছিল। এখন আমাদের করণীয় কেবল রমেশের জন্য অপেক্ষা করা, প্রার্থনা করা ভালো কিছুর জন্য। এতক্ষণ গ্রামের লোকের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল অতীশ। রমেশের কথা শুনে ওর কি হতে পারে সেটা অনুমান করে অতীশের চোখে জল চলে এসেছে। ওর বুকের ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে, কি যেন একটা হারিয়ে ফেলল। একটু চুপ করে থেকে অতীশ বলল, আমি দেখেছি বাতানকে কোয়েল নদীর ধারে দাঁড়িয়ে কাঁদতে, কিন্তু কেন জানি না মন চাইনি সেদিন সেখানে কথা বলতে। আমি চলে এসেছিলাম আমার মতো। পরে আবারও একদিন দেখেছিলাম মৃতদেহের কাছে দাঁড়িয়ে থাকতে। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কথা বলে চলে। অতীশ আরো উদ্গ্রীব হয়ে বলে, রমেশকে খুঁজতে যাবেন আমার সাথে? গ্রামের লোকজন কেউ কোনো উত্তর দেয় না। একজন শুধু বলে, এখন আর গিয়ে বিপদ বাড়িয়ে লাভ নেই। বাতানের হাত থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। কিন্তু রমেশ তো বাড়িতেই থাকে, বাড়ি থেকে বেরিয়ে নদীর ধার পর্যন্ত কখনোই যাবে না। হতে পারে সে আপনার পিছু পিছু এসছে আর আপনাকে না পেয়ে রমেশকে। অতীশের এই কথা শুনে অনুশোচনা হতে শুরু হয়। আজ রমেশের জায়গায় ওর থাকার কথা ছিল, আজ রমেশ হারিয়ে না গিয়ে ওর হারানোর কথা ছিল। কিন্তু বেচারা রমেশ ওর কারণে হয়তো। গ্রামবাসীরা পুজো দিতে যাবে বলে একে একে চলে যায় সেই জায়গা ছেড়ে। অতীশ বুঝতে পারে গত 2 দিন ধরে ও যে একদল মানুষকে প্রদীপ হাতে যেতে দেখেছে নদীর ধারের দিকে, তাহলে সেই একদল লোক ওই গ্রামবাসীরাই, তারাই গ্রামের মঙ্গলের জন্য পুজো দিতে যাচ্ছিল। অতীশ ঘরে ফিরে আসে। গ্রামের লোকজন যে যার মতো চলে যায়। ঘরে ফিরে অতীশ প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এই নিঝুম রাতে তার হাত পা বাঁধা, সামান্য পুলিশকে জানাতে পর্যন্ত পারছে না সে। কি করবে? এতক্ষণ ধরে লোকেরা যা বলে গেল, তারপর তার ভয় লাগতে শুরু করেছে। মাথার মধ্যে সেই স্বপ্ন বারবার দেখতে পাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে। অতীশ ভাবে, গ্রামের লোকজন এতক্ষণ ধরে যা বলে গেল তা অসম্পূর্ণ না হলেও অনেক অংশেই হয়তো ঠিক। গ্রামের মানুষ যাকে ছোট থেকে পাগল বলে এসেছে, তার জন্য ঠিকঠাক ডাক্তারের প্রয়োজন ছিল। ওর আরো যত্নের প্রয়োজন ছিল। দিনের পর দিন অবহেলা পেশে আরো অসুস্থ হয়ে উঠেছে।
তাকে ঘরের মধ্যে আটকে না রেখে তাকে আরও লোকজনদের সাথে কথা বলতে দেওয়ার দরকার ছিল। একজন মা একজন মেয়ের শোকে পাগল হয়ে গিয়ে আর এক মেয়েকে পুড়িয়ে মেরে দিল। মানুষ কতটা নৃশংস হতে পারে? ওর খারাপ লাগে মেয়েটার জন্য। গ্রামের জীবন যতটা সহজ সরল ততটাই কঠিন। এখানে নিজের সংস্কার নিয়ে বেঁচে থাকা অসম্ভব। সব ঠিক হয়ে গেলে ও আর এখানে থাকবে না। রমেশ ফিরে এলে ওকে বলবে ওর সাথে চলে যেতে। ওখানে গিয়ে দুজন আবার একসাথে বাড়ি ভাড়া করে থাকবে। কিন্তু এখানে এত কিছু জানার পরে, এখানে মানুষের বিশ্বাস অবিশ্বাসের সাথে পরিচয় হওয়ার পরে, এখানে আর একদণ্ড মন সায় দিচ্ছে না ওর। এই সব হাবিজাবি কথা মাথার মধ্যে চলতে চলতে চোখ বুজে আসে ওর। চেয়ারের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকাল হয় পাখির ডাকে। শেষ রাতে কখন অতীশের চোখ লেগে গিয়েছিল ও জানে না। এই রাতে আর কোনো স্বপ্ন আসেনি। ঘুম থেকে উঠে প্রথম এই কথাই মনে পড়ে ওর। তারপর মনে পড়ে রমেশের কথা। গত রাত থেকে ওকে দেখেনি অতীশ। তাড়াতাড়ি করে সমস্ত বাড়ি বন্ধ করে অতীশ বেরিয়ে যায়। গন্তব্য পুলিশ স্টেশন। না, আর একটু সময় নষ্ট না। অলরেডি যথেষ্ট সময় নষ্ট হয়েছে। এর বেশি হলে যদি রমেশকে বাঁচাতে না পারি তবে কোথায় গিয়ে মুখ দেখাবো? সাইকেলের গতি দ্বিগুণ বাড়িয়ে পাহাড় থেকে নেমে আসে অতীশ। কাছাকাছি থানা বলতে সেই শহরে নেমে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে আসে। পুলিশি তত্ত্বাবধানে শুরু হয় খোঁজাখুঁজি। সামনের জঙ্গল, পাহাড়, নদী সব জায়গাতেই খোঁজাখুঁজি চালানো শুরু হয়। পুলিশের সাথে সাথে অতীশও খুঁজতে থাকে রমেশকে। সকাল গড়িয়ে বিকেল হলো। অতীশের এবার ভয় করছে। কাল সকালে আবার কোনো অঘটন সে আর দেখতে পারবে না। আতঙ্কিত হয়ে আছে ও। মনে মনে ঠিক করে আজ রাতে এই নদীর তীরেই থাকবে। সকালবেলায় কে কিভাবে এখানে মৃতদেহ ফেলে রেখে যায় আজও সেটা দেখবে। শুধু এই মৃতদেহের ভিড়েতে যেন ওর আপনজন না থাকে। এখানে পরিচিত বলতে রমেশ ছাড়া আর কেউ ছিল না অতীশের। অতীশ ঠায় দাঁড়িয়ে থাকে নদীর ধারে। পুলিশ সেদিনের মতো তদন্ত শেষ করে ফিরে যেতে চায়। অতীশ নিজেই ফিরে যাবে বলায় পুলিশ সমস্ত ফর্ম্যালিটি কমপ্লিট করে সেদিনের মতো চলে যায়। অতীশ থেকে যায় সেখানে শুধু। বিকেল গড়িয়ে রাত হয়ে আসে। নদীর জলের দিকে তাকিয়ে কাঁদতে থাকে অতীশ। প্রার্থনা করতে থাকে রমেশের জন্য। রমেশ, রমেশ, রমেশ কোথায় তুমি? রমেশ ফিরে এসো। চাঁদের আলো নদীর জলে পড়ে চিকচিক করছে। ওর চোখের কোণের জলটাও হয়তো। সময় কাটতে চায় না সেদিন। একটু একটু করে প্রহর গুনতে গুনতে অতীশ কখনো পায়চারি করছে, কখনো বসে পড়ছে মাটিতে। এইভাবে কতক্ষণ সে কাটিয়েছে তা অনুমান করা মুশকিল, তবু বলা যায় বেশ কয়েক ঘন্টা কাটিয়েছে কোনো সমস্যা ছাড়া। এরপর এক সময় শিয়াল আর অন্য বন্য জন্তুদের আওয়াজ একসাথে শুনতে পায়। বনের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু হলে ভয়ে বনের সমস্ত পশুরা যেমন শব্দ করতে আরম্ভ করে, এখানেও ঠিক তেমনটাই হতে আরম্ভ হলো। এক একবার করে শেয়াল, হাতি, অন্য জন্তুদের আওয়াজ চলতে লাগলো। এবার ভয় লাগছে অতীশের। হঠাৎ বনের মধ্যে থেকে নড়াচড়ার আওয়াজ আসতেই পথের উল্টো দিকে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল সে। এরপর যা দেখল তা অদ্ভুত। জঙ্গলের দিক থেকে এক বিভৎস আকৃতির পশু এগিয়ে আসছে নদীর ধারের দিকে। তাকে দেখতে অনেকটা নেকড়ে, খানিকটা বাঘের মতো, কিন্তু উচ্চতায় সে প্রাণী বহুগুণ এদের চেয়ে। মুখে করে কিছু একটা নিয়ে আসছে হেলতে দুলতে, কিন্তু কি নিয়ে আসছে? অতীশ তার সারা জীবনে এমন প্রজাতির প্রাণী সম্পর্কে কোথাও কখনো পড়েনি, কখনো দেখেওনি এমন কিছু। বড় বড় পা ফেলে সেই প্রাণী এগিয়ে আসছে নদীর দিকে। কিছুটা এগিয়ে এসে মুখে করে আনা জিনিসটাকে পথের ওপর ফেলে দিল প্রাণীটা। তারপর যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না অতীশ। সেই প্রাণীটাকে জলজ্যান্ত একটা মানুষে পরিণত হতে দেখল অতীশ। চারটে পায়ের সামনের পাগুলো আস্তে আস্তে ছোট হতে লাগলো। বড় আকৃতি ক্রমে ছোট হয়ে রূপ নিল সেই প্রথম দিন দেখা বাতানের মতো। অতীশ স্তম্ভিত হয়ে গেল। এই জিনিস নিজের চোখে না দেখলে সে বিশ্বাস করত না। কাল রাতে সেই লোকগুলোর বলা কথায় পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না ওর। মনের মধ্যে সন্দেহ ছিল,
প্রশ্ন ছিল, শুধু তর্কে যাওয়ার ইচ্ছে ছিল না বলে চুপচাপ শুনছিল সব। কিন্তু আজ আর অবিশ্বাসের কোনো জায়গা নেই। নিজের চোখকে কিভাবে বিশ্বাস না করে থাকবে ও? অতীশের হাত পা কাঁপতে শুরু করে। হঠাৎই পাশে এসে কাউকে দাঁড়াতে অনুভব করে। ঘাড় ঘোরাতেই ছিটকে পড়ে যায় একটা পাথরের ওপর। পাশে তাকাতেই দেখে বাতান তাকিয়ে আছে ওর দিকে, সেই হাসি, সেই বিশ্রী বিভৎস একটা চাহনি নিয়ে। অতীশের অবস্থায় হাসি পায় বাতানের। হেসে ওঠে সে। অতীশ পালানোর কোনো পথ নেই জেনে সেই চেষ্টা আর করে না। বাতান ক্রমে এক পা করে এগিয়ে আসতে থাকে অতীশের দিকে। অতীশ এক পা করে পিছু হটতে থাকে বসে বসে। কিন্তু না না না, আর তো যাওয়ার কোনো পথ নেই। এর চেয়ে এক পা এগোলেই সোজা রাস্তা গিয়ে পড়বে নদীর জলে। জলে পড়লেও না হয় লাফ দেওয়া যেত, পড়লে বড় পাথরের ওপর গিয়ে পড়বে, তাতে মাথা ফেটে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তার। বাতানকে আরো হিংস্র দেখায়। এতক্ষণে চুলের ফাঁক দিয়ে যতটুকু চাঁদের আলোতে তার মুখ দেখা গিয়েছিল, তাতে সে দেখেছে বাতানের মুখ ভরে আছে রক্তে। অর্থাৎ যে জিনিসটাকে মুখে করে একটু আগে সে নিয়ে এসেছে সেটা কোনো জিনিস নয়, বরং মৃতদেহ। সম্ভবত মানুষের মৃতদেহ। আর কপালের দোষে এই মৃতদেহ সম্ভবত তার পরিচিতের। ভয়ে তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। নিজেকে অসহায় মনে হয়। বাতান আরো খানিকটা এগিয়ে এসে একেবারে সামনে দাঁড়িয়ে বলে, আমি এসেছি, সব ধ্বংস করতে এসেছি আমি। কথাটা শেষ করেই বিশ্রী রকম ভাবে হাসতে থাকে। অতীশের মনে পড়ে, এই তো সেই কথা। এই কথাতেই তো গত কয়েকদিন ধরে কত কথা শুনেছিলাম। তার মানে কিচ্ছু আমার মনের ভুল ছিল না, কিচ্ছু না। অতীশ ভয়ঙ্করের সংজ্ঞা জেনেছে। ওর এই স্থান থেকে বাঁচার আর কোনো আশা নেই। বুকের ভেতরের হৃৎপিণ্ডের লাফানোর শব্দটাও নিজে শুনতে পাচ্ছে। বুঝতে পারছে গোটা শরীর ঘেমে গেছে এই ঠান্ডার রাতেও। এতক্ষণ ওর মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি ঘটনার আকস্মিকতায়। কি বলবে কি করবে বুঝে ওঠার আগেই ওর সাথে এত কিছু ঘটে গেছে। এই মুহূর্ত যখন ওর বাঁচার আশা প্রায় নেই, তখনও বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। অতীশের আর্তনাদ ফিকে হয়ে যায় বাতানের হাসির কাছে। অতীশকে অসহায় দেখে আরো আনন্দ পায় মনে মনে। হাততালি দিয়ে নিজের আনন্দের বহিঃপ্রকাশ করে বাতান। অতীশের গত রাতে শোনা ঘটনার কথা মনে পড়ে। কোনো অসহায় মানুষ দেখলে ওর আনন্দ হয়। মনে পড়ে অতীশের মৃত্যুকে খুব কাছ থেকে দেখে মৃত্যু ভয় কাঁদতে থাকে অতীশ। বাতানের হাসি আরো জোরালো হয়। এরপর এক সময় থেমে যায় ও। হঠাৎ এমন নিস্তব্ধতা দেখে অতীশও থেমে যায়। খানিক বাদে বিকট একটা চিৎকার করে বাতান এক পা উঁচিয়ে তোলে অতীশের বুকের ওপর রাখবে বলে।
ঠিক এমন সময় ঘটে একটা মিরাকেল। ভগবানের মতো এসে অতীশকে বাঁচায় কয়েকজন গ্রামের লোক, যারা গ্রামের মঙ্গলের জন্য নদীর ধারে পুজো দিতে এসেছিল নিজের স্ত্রীর সাথে। অতীশের চিৎকারে আর বাতানের হাসির চোটে আর থাকতে না পেরে দৌড়ে এসে বাঁচানোর চেষ্টা করে লোকেরা। অনেক কষ্টে গাছের ফাঁক দিয়ে এগিয়ে গিয়ে অতীশের কাছে গিয়ে পৌঁছয় তারা। সেই পিশাচিনী পা উঁচিয়ে অতীশের বুকে রাখতে যাবে, ঠিক তার আগের মুহূর্তে অতীশের হাত ধরে টেনে সরিয়ে দেয় কয়েকজন গ্রামবাসী। সঙ্গে সঙ্গে গ্রামের মহিলারা পূজার উপাচার শুরু করেন। বাতান এক পা করে এগিয়ে যায় অতীশের দিকে, কিন্তু পারে না। কোনো এক অদৃশ্য শক্তি বলে সে নিজের হিংস্রতা হারাতে থাকে। অতীশ কোনো রকমের প্রাণ নিয়ে বেঁচে ততক্ষণে হাঁপ ছেড়েছে। সে খেয়াল করে না আর কিছু, কিন্তু খেয়াল করলে দেখতে পেত বাতান এক পা করে এগোতে গিয়ে পড়ে গেল মাটিতে। মাটিতে পড়তেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে। শুধু চারপাশ ভরে গেল এক বুনো ফুলের গন্ধে। গন্ধটা অতীশের নাকে যেতেই অতীশের ভীষণ চেনা লাগে এই গন্ধটা। এই গন্ধটা সে পেয়েছিল গত কদিনে। মাটিতে পড়ে থাকে কিছু ছাই। গ্রামের লোক আরো উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে করতে পুজো করতে থাকে। অতীশ বুঝতে পারে না কি ঘটে চলল তার সাথে। 1 মিনিট এদিক ওদিক হলে হয়তো মারা যেতে পারত, কিন্তু ভাগ্য সহায় ছিল। মানুষজন একে অপরের সাথে কথা বলা বলি করতে থাকে। অতীশের মনে পড়ে ও দেখেছিল ওর মুখে ওটা কি ছিল। তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে খুঁজতে থাকে সেটা। একটা প্রদীপের আলোকে সাথে নিয়ে খুঁজে বেড়ায়। সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি 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 চোখে দেখছি। হ্যাঁ, ওই জন্তুটা মুখে করে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছিল? কাকে নিয়ে এসেছিল? অনেকক্ষণ এদিক ওদিক অন্ধকারে হাতড়ানোর পর অবশেষে দেখতে পায় মৃতদেহের জামা কাপড়, আধ খাওয়া মুখ। এই মুখ তার পরিচিতের, রমেশের। শেষ পর্যন্ত শেষ রক্ষা আর করতে পারেনি অতীশ। রমেশ নিজের জীবন দিয়ে ওর বাবুকে বাঁচিয়ে গেল। এই ঋণ জন্ম জন্মান্তরের। এর শোধ দেবে কিসে? কান্নায় লুটিয়ে পড়ে অতীশ। এতক্ষণ আপনারা শুনলেন বাতান, রচনা মৈত্রেয়ী ভট্টাচার্য। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, নীল, তৃষা, ঋদ্ধি, রৌনক, বর্ণালী এবং সৌম্যদীপ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গল্প যারা শুনছেন তার মধ্যে অধিকাংশ মানুষই বেল আইকনে ক্লিক করছেন না। অনুগ্রহ করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, নইলে আমাদের নতুন লেটেস্ট গল্পগুলোর নোটিফিকেশান কিন্তু আপনারা মিস করে যাবেন। আর ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সাথে যুক্ত হতে পারেন। আমাদের মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকার মাধ্যমে। অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের সাথে আমাদের পরিবারের অংশ হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্পের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।